মুর্শিদাবাদ দিয়ে বাংলা উত্তাল হচ্ছে না। মুর্শিদাবাদে নাকি সবাই ঘর ছাড়া হয়েছেন, গৃহস্থ হিন্দুরা বাড়ি ছেড়ে গিয়ে আশ্রয় নিতে হয়েছে স্কুলে, আশ্রয়স্থলে। হিন্দু বাঙালিরা আজ নিজের রাজ্যে, নিজের জেলায় রিফিউজি হয়ে আশ্রয়স্থলে রয়েছেন। এটা তো হচ্ছে স্যার, এটা তো আপনারা জানেন। এবার একটা নতুন ঘটনা বলি আপনাদের। এই বাংলার ইতিহাসে, এই বাংলার সংস্কৃতিতে চড়ক মেলা, চড়ক উৎসব, গাজন মেলা, গাজন উৎসব ইত্যাদি জানেন তো অনেক অনেক দিন ধরে চলে আসছে। বহু দিনের সংস্কৃতি, বহু দিনের এই পরম্পরা। গাজন উৎসবের সময় চড়কব্রতী সন্ন্যাসী বলা হয়। সেই চড়কব্রতী সন্ন্যাসীরা শিলিগুড়িতে তারা নিজেদের উৎসব পালন করছিলেন। তারা রাত্রিবেলা উৎসবের পর একটি জলাশয়ের ধারে বসেছিলেন। তারপর হঠাৎ করে নেমে এলো আক্রমণ। এই দুজন গাজন সন্ন্যাসী, যাদের বলা হয় চড়কব্রতী সন্ন্যাসী, তারা সারাদিনে নিজেদের ধর্মীয় উৎসব, নিজেদের ধর্মীয় রীতিনীতি পালন করার পর যখন নদীর ধারে বসেছিলেন, তাদের ওপর আক্রমণ নেমে এলো। তাদের ওপর লাঠির বাড়ি, পাথর, ইট মারা হলো। একদিকে মুর্শিদাবাদের গৃহস্থ হিন্দুরা ঘর ছাড়া, আর অন্যদিকে শিলিগুড়িতে হিন্দু গাজন সন্ন্যাসীরা আক্রমণের মুখে। প্রশ্ন উঠছে, এই রাজ্য, আমরা প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি কিশলয়, এই রাজ্য হিন্দুদের নয়? এই রাজ্যে হিন্দু গৃহস্থ থেকে সন্ন্যাসী কিংবা ব্রহ্মচারী কিংবা অন্য কোনো আশ্রমের মানুষ কি সুরক্ষিত থাকতে পারবেন না? সেই অধিকার কি কেড়ে নেওয়া হয়েছে? আমি প্রশ্ন করছি, গাজন উৎসবে থাকা সন্ন্যাসী হোক কিংবা এর আগে হিরণময় প্রভু, হিরণময় মহারাজ, তার উপর বর্বরচিত আক্রমণ করছে যে বর্বর বিদেশি বহিরাগত দুষ্কৃতীরা, তাদের হাতে কি এই রাজ্যকে ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুনবো এই গাজন সন্ন্যাসীদের ওপর হামলা হলো কিভাবে, কি হয়েছিল মুর্শিদাবাদের ঘটনার সাথে সাথে এই ঘটনাটাও জানুন আপনারা, শুনুন আপনারা, বলুন আপনারা, দর্শকবৃন্দ আপনারা শুনুন কি হয়েছিল সেই দিন। শুনবো। ওরা প্রথমে বোতল ছুঁড়ে ঢিল মারছিল, তো আমরা বললাম যে ভাই কেন করছি যে, তো আমি বলার পরও তারপর আবার দ্বিতীয়বার বোতল ছুঁড়ে ঢিল মারছি। বোতল ছুঁড়ে ঢিল মারার পর তো ওর সাথে আমার সাথে টকাটকি লেগে গেছিলো। তো আমি হয়তো দুটা কথা বলে ছেড়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণের জন্য চুপচাপ ছিল। তারপরে বাড়ির থেকে ও 5 মিনিট পর বাটার নিয়ে এসে ওরা সবাইকে আঘাত করা শুরু করলো। কতজন ছিল? ওরা এই 7 থেকে 8 জন হবে। চেনো কাউকে? হ্যাঁ চিনি। কী নাম? এমডি আমির খান। তোমাদের উপরে রাগটা কেন? রাগটা এটা তো বলতে পারছি না, আমার তো মনে হচ্ছে যে আমরা চড়ক পূজাতে নেমেছি, তার জন্য হয়তো এরকম হতে পারে। নাম জানো কারো? নাম একজনের নাম ভালো করে জানি, এমডি আমির। মারার সময় কিছু বললো? মারার সময় কিছু শুনতে পারিনি, কারণ ভিড়ের মধ্যে মার খাচ্ছিলাম খালি। কতজন ছিল তোমরা? আমরা যখন মার খাচ্ছি তখন দুজনই ছিল, আমাদের 3 জন সব ভয়ে চলে গেছে। গুরুতরভাবে মারছিল। কতজন মিলে মারলো? ওরা 8-10 জনের উপরে হবে, বেশি ছাড়া কম। অস্ত্র ছিল কোনো? হ্যাঁ, বাটাম ছিল, ওদের একটা বাস বাটাম। তো 2টা ছেলে গঙ্গা নিমন্ত্রণ করে যাচ্ছিল, ওদের পরে খুব অ্যাটাক করে। ওটা পরশুদিনকে হয়েছিল। তারপরে আজকে যখন আমাদের সে হয়েছিল, মানে হাজরা হচ্ছিল, তখন ওরা পূজা টুজার শেষের মধ্যে তখন ওরা গিয়ে বলছে কয়েকটা ছেলে যে পূজা হতে দিবে না, এরকম করে মানে এসে বলছে, কথা বলছে, দুষ্কৃতী বলছে যে পূজা হতে দিবে না। আমাদের বাড়িতে দেখেন কি অবস্থা, ভাঙ্গাচোরা বাড়ি। ওরা ঢিল ছুড়াছুড়ি, এমন ভাবে ঢিল ছুড়াছুড়ি করছিল, মানে আমরা বাড়িতে থাকা দুষ্কর হয়ে যাচ্ছিল। জানেন, আমাদের 2টো বাচ্চা আছে বাড়িতে, আমরা মানে ভয়ে আতঙ্ক হয়েছিলাম যে এখন যদি আপনারা যদি প্রশাসন যদি আমাদেরকে হেল্প না করে, তাহলে ওইরকম যদি ঢিল ছোড়াছুড়ি হয়, তাহলে তো আমরা মনে করেন কি অবস্থা হবে আমরা সেটা জানি না। আজকে যখন হচ্ছে হাজরা শেষ হওয়ার মুহূর্তে ওরা গিয়ে আমাদের সব ছেলে পেলেকে মারছে প্রচন্ড। আমরা অনেক আতঙ্কে রয়েছি, কারণ সবসময় এদিক থেকে ঢিল আসছে, আতঙ্কে রয়েছে। হিন্দু বাঙালিরা সব ছেড়ে ছুড়ে চলে এসেছিলেন
স্বাধীনতার সময় হিন্দু বাঙালিরা স্বাধীনতার আগে ডিরেক্ট অ্যাকশন ডে দেখেছেন, হিন্দু বাঙালিরা সবটা দেখেছেন, সবটা হয়েছে তাদের পূর্বপুরুষদের ওপর। তাদের এই মুহূর্তেও অনেকে এমন আছেন যারা সেই ঘটনা দেখে আজ বসে এই অনুষ্ঠান দেখছেন। তারা মনে করুন পরিকল্পনাগুলো কি ঠিক এইভাবেই শুরু হয়েছিল তখনও? এখন কি অনেক মিল পাচ্ছেন? প্রশ্ন করুন। এবার কি ভাবার সময় এসেছে? বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দেখা করতে গেলেন এই গাজন সন্ন্যাসী যাদের উপর আক্রমণ হয়েছে। একদিকে মুর্শিদাবাদের ঘটনা, একদিকে শিলিগুড়ির ঘটনা। কি বললেন বিজেপি বিধায়ক, শুনুন। যারা চড়ক পুজো করেন তাদের পুজোর একটা অংশ হিসেবে তাদের গঙ্গা নিমন্ত্রণ করতে তারা মহানন্দা নদীতে গিয়েছিল। সেই সময় ওই পার ধরে কিছু ছেলে বসেছিল, দুষ্কৃতী বলা ভালো, তারা তাদের উপরে বোতল ইত্যাদি ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মারার পরে তারপরে তারা যখন প্রতিবাদ করে উঠে আসার পরে তাদেরকে, যেহেতু দুজন ছেলে ছিল, বেধড়ক মিলে তাদেরকে মারে। এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার। এখানে রাজনীতি খুঁজবেন না, এই সরকারটাই হচ্ছে অ্যান্টি হিন্দু। এখানে আপনি যদি দাস, ঘোষ, গুহ, মিত্র, মণ্ডল, সাহা হন, আপনার এই রাজ্যে বসবাস করা অনিশ্চিত। এ রাজ্যে হিন্দু গৃহস্থরা বাড়ি ছেড়ে, হিন্দু বাঙালি গৃহস্থরা বাড়ি ছেড়ে নিজের দেশে, নিজের রাজ্যে রিফিউজি হন। এই রাজ্যের হিন্দু সন্ন্যাসীরা, সাধুরা তারা আক্রমণের মুখে পড়েন। হিরণময় মহারাজের কথা মনে আছে তো? এক্সক্লুসিভ কথা বলবো তার সঙ্গে এরপর, তবে তার আগে আরও একবার ফিরি মুর্শিদাবাদে। আজ আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তার খানিকক্ষণ আগে আবারও অশান্ত হলো মুর্শিদাবাদ। যে মুর্শিদাবাদে হিন্দু বাঙালিরা বাড়ি ছেড়ে এই মুহূর্তে স্কুলে আশ্রয় নিয়েছেন। কুলির ছবি দেখাচ্ছি। আবারও নানা রঙের পতাকা, বিদেশি পতাকা, বিভিন্ন রকমের স্লোগান দিয়ে এই বহিরাগত দুষ্কৃতী যারা ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব করছেন, অমানুষিক অত্যাচার করছেন হিন্দুদের ওপর, এবং যাদের নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছেই নেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, তারা আবারও মুর্শিদাবাদের কুলিতে তাণ্ডব শুরু করলেন। সেই ভিজুয়াল, সেই ভিডিও, আবারও নতুন করে উত্তেজনা শুরু হলো মুর্শিদাবাদের কুলিতে। এই দুষ্কৃতীরা আবারও সেই কাজ করলো এবং আরও হয়তো করবে। এবং তারই সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার আজ সকালে যখন মালদা পৌঁছন, যে মালদায় সমস্ত ঘর ছাড়ারা তারা আশ্রয় নিয়েছেন, হিন্দু বাঙালি ঘর ছাড়া তারা আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয়স্থলে। তারা কি বলছেন, হাউ হাউ করে কাঁদছেন বিজেপি রাজ্য সভাপতি কেপে, শুনুন। তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামীদারকে বাঁচতে দিব, তোমাদের স্বামীদারকে রক্ষা করতে বলছে যে তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামী সন্তানকে রক্ষা করব। আমরা নিজের ইজ্জত আমাদের স্বামী সন্তানকে দিব না, ওনাদেরকে দিব, ওনাদের হাতে সঁপে দিব। এইগুলো আমাদের পরিস্থিতি। কি বলছেন? এ তো ভয়ঙ্কর কথা বলছেন। কি বলবো আর বলেন, আর কি করেই বা যাবো, আর কোথায় বা যাবো, আর কোথায় বা গিয়ে দাঁড়াবো বলে। বলছে নিজের ইজ্জত দাও আর নিজের স্বামী ছেলেকে বাঁচাও। নিজের ইজ্জত দাও, স্বামীর জীবন বাঁচাও। ডিল, ব্যবসা, বিজনেস। ইজ্জত দেবে মায়েরা, তার পরিবর্তে স্বামীকে খুন করবে না এই দুষ্কৃতীরা, এই বহিরাগতরা, এই বিদেশি দুষ্কৃতী। জানি না এরা কারা, কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় কি, করে কি পুলিশ? কি করছে পুলিশ? হিন্দু বাঙালিরা রিফিউজি হয়ে নিজের রাজ্যে থাকবে, পুলিশ কি করবে? আর কতদিন স্টুডিওতে চেঁচিয়ে পুলিশকে এবং এই রাজ্য প্রশাসনকে বলবো যে হিন্দু বাঙালিরা আক্রান্ত হচ্ছে, এরা আপনাদের ভোট দিয়েছে, এরা আপনাদের কাছে আশা করে ন্যূনতম সুরক্ষা আপনারা দিতে পারেন না। কারণ এরপর ভাঙড়ে, দক্ষিণ 24 পরগনায় শুরু হয়েছে হিংসা। দাউ দাউ করে জ্বলছে পুলিশের গাড়ি। আবারও ওয়াকফের বিরোধিতার নামে তাণ্ডব চলল ভাঙড়ে। হ্যাঁ, আস্তে আস্তে এগোচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। বুঝুন, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়ি। বুঝুন, ভাবুন, একটু ভাবা প্র্যাকটিস করি সবাই মিলে। আজ
কি হচ্ছে এই রাজ্যে, এর পিছনে বৃহৎ পরিকল্পনা কার? ভাবি একটু হিন্দুরা সবাই মিলে। এবং তার সঙ্গে সঙ্গে আজকে কিশলয়ের অগ্নিবাণে আজ আমি প্রশ্ন নেব। আজ কিশলয়ের অগ্নিবাণে আমার প্রথম অগ্নিবাণ, আমার প্রথম প্রশ্ন আমি প্রশ্ন করছি। আজ গৃহস্থ হোক বা সন্ন্যাসী, হিন্দু দেখলেই আগ্রাসী। কেন আগ্রাসী হচ্ছেন? কি সমস্যা করেছে এই হিন্দুরা যাদের আক্রমণ করা হচ্ছে? তারা ওয়াকফ বিল পাস করেছে, ওয়াকফ বিল নিয়ে সমস্যা, সঠিক জায়গায় গিয়ে বলুন হিন্দু বাঙালি হিন্দু সন্ন্যাসীদের ওপর কেন হবে আক্রমণ? আমি যাব আলোচনায় এবং সরাসরি প্রশ্ন করব, এই রাজ্য থেকে তাহলে ছেড়ে দিয়ে আমরা হিন্দুরা চলে যাই মাস এক্সোডাস, সবাই মিলে এই রাজ্য ছেড়ে উড়িষ্যা বিহার অন্যান্য জায়গায় যাই, তাই হোক, তাই হয়ে যাক, ফয়সালা হয়ে যাক। আজ আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, হিরণময় মহারাজ রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী তৃণমূলকে সমর্থন করেন, আমার সঙ্গে রয়েছেন স্বামী রামানন্দ তীর্থ মহারাজ দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা, আমার সঙ্গে রয়েছেন মানুষ ভট্টাচার্য লেখক। আমি প্রথমে হিরণময় প্রভুর কাছে যাব। হিরণময় প্রভু, হিরণময় মহারাজ, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। আপনি আক্রমণের মুখে পড়ে আমাদের সঙ্গে কথা বলেন, সেই সময় আমরা গোটা বাংলা গোটা দেশকে আপনার কি পরিস্থিতি, আপনি কিসের মধ্যে দিয়ে গিয়েছিলেন সেটা দেখাই। হিরণময় মহারাজ, আজ গাজন সন্ন্যাসীরা আক্রান্ত হয়েছেন শিলিগুড়িতে, গতকাল আক্রান্ত হয়েছেন এবং আবার আজ শিলিগুড়ি, আজ মুর্শিদাবাদে নতুন করে উত্তেজনা। হিন্দু গৃহস্থরা আজ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন রিফিউজি ক্যাম্পে নিজেদের রাজ্যে। অন্যদিকে হিন্দু সন্ন্যাসীরা, আপনার মতো সন্ন্যাসীরা, তারাও আক্রমণের মুখে। তাহলে চলুন সবাই মিলে এই রাজ্যটা ছেড়ে চলে যাই, সেটাই কি সলিউশন? সেটাই কি একমাত্র পথ, নাকি প্রতিরোধ করা, প্রতিবাদ করা, শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করাটা পথ? বলুন মহারাজ। ব্রহ্মাণ্ড তাড়িত শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ড তাড়িত শক্তি ধরে জনে জনে। আমাদের সনাতনী শক্তি, সনাতনী সম্পদ, এই যে সম্পদের অভাবে আজকে আমাদের এই পরিস্থিতি, আজকে পশ্চিম বাংলা যে পরিস্থিতিতে আছে, শুধুমাত্র আমরা সেই সনাতনী সম্পদ থেকে আমরা দূরে আছি, আমরা বুঝতে পারছি না। আজকে মুর্শিদাবাদের যে চিত্র, যেটা সহ্য করা যায় না, যেখানে বাংলা থেকে তাদেরকে পালিয়ে চলে যেতে হচ্ছে, যেখানে মুর্শিদাবাদ থেকে তারা গঙ্গা পার হয়ে নিরাপদ স্থান পাওয়ার জন্য তারা চেষ্টা করছে। আজকে কি পরিস্থিতি পশ্চিমবঙ্গের, এটা কেন, কি কারণে হচ্ছে, এটার কারণ কি? আমরা সাধু সন্ত, আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে তো যা খুশি তাই হয়ে যাবে। আমাদের পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে, আর তারই চিত্রপট, তারই ছবি। আমরা কিছুদিন আগে বাংলাদেশের যে ছবি দেখেছিলাম, তা এখন পশ্চিম বাংলায় চলেছে। আমরা সেই সময় ৭১-এর ঘটনা দেখেছি, যেখানে আমরা হিন্দুদের করতে দেখেছি, পালিয়ে আসতে দেখেছি, আর সেই পলায়নের ছবিটি আজকে আমরা পশ্চিম বাংলায় দেখছি। কি পরিস্থিতি হচ্ছে, কেন পরিস্থিতি? ঠিক মহারাজ, আমি একটা প্রশ্ন করছি, হিরণময় প্রভু আপনাকে আমি প্রশ্ন করছি। আপনি হাসপাতালে ভর্তি ছিলেন, আপনার গায়ে কোপ মারা হয়, আপনার গলায় ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়, তারপরেও আপনি প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন। আপনার ওপর এত রাগ কেন? আপনি আদিনায় গিয়ে পুজো করেছিলেন, ওখানে প্রণাম করেছিলেন বলে রাগ, নাকি আপনার ওপর রাগ কারণ আপনি সত্যিগুলো বলতে সাহস পান, চুপ করে থাকেন না এই আক্রমণের মুখে, তাই জন্য আপনার ওপর রাগ? আপনার ওপর এত রাগ কেন? বারবার ৩ বার আক্রমণ হয়েছে কেন? দেখুন, সত্য একনিষ্ঠ মানুষই ভাগবত পার্শ্ববের তিনি চন্দ্রমুখী উপরাজ্য ভাষতে, যে সত্য বলে আর সেই সত্যের সমর্থনে যারা থাকে, তাদের যে শক্তি, সেই শক্তি যদি সম্মিলিত শক্তি হয়, তবে এক পক্ষের গায়ে খুব ভালো লাগে। আমি বারবার বলি, একজন সনাতনী সজ্জন, একজন সনাতনী সাধু, সে সমাজের নোংরা পরিষ্কার করে, ধুলো পরিষ্কার করে। আমি ঝাড়ুদার, আমার মতন যারা আছে তারা ঝাড়ুদার। এই ঝাড়ুদারকে দেখে যারা
মুখ খোলা রাখে, চোখ খোলা রাখে, তাদের চোখে মুখে নাকে যখন ধুলে যায় না, তখন তারা বলে আমাদের মুখে কেন ধুলে গেল, আমাদের চোখে কেন ধুলে গেল, আমরা কেন ওনার মুখ থেকে সত্য শুনছি, আমরা কেন ওনার চোখ দিয়ে সত্য দেখছি না, ওনার মুখটাকে বন্ধ করে দেওয়া হোক। এই পরিস্থিতি চলছে। আর ঠিক আপনি কিছুক্ষণ আগে বললেন না, সারা বাংলা আজকে শুনুক যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে শিলিগুড়ির পরিস্থিতি, যে সন্ন্যাসীরা যেখানে আনন্দে তাদের পূজা উৎসব করবে, সেখানে তারা সেই এই প্রকার অন্যায়ের এই সমস্ত শিকার হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের উপর গায়ে আঘাত করা হচ্ছে। কি পরিস্থিতি আজকে দেখুন। শুধু সত্য বলার অপরাধে এই পরিস্থিতি। শুধু সত্য বলা যাবে না, হ্যাঁ, বাংলায় থেকে সত্য বলতে পারবো না, সনাতনীরা কি একেবারে মুখ হয়ে থাকবে? তাদের কি চোখ নাই, কান নাই? তারা জাগুক, তারা জেগে উঠুক, তারা বলুক, তারা বুঝুক, তারা দেখুক। আর তাদের দেখানো পথেই সারা পৃথিবী আজকে যে প্রকার দেখবে, আজকে শুনবে, আজকে দেখবে, আজকে জানবে যে কি করা উচিত আমাদের এখন। তদ বাগ্বিসর্গ জনতাগ বিপ্লবা যস্মিন প্রতিশ্লোকম শব্দবদ্ধি নামানন্তস্য যশঙ্কতানি যৎ বৃন্দন্তি গায়ন্তি গৃণন্তি সাধবা। সাধু জাগো, জেগে ওঠো। আর সাধুই পারে। আমি প্রথমেই বলেছিলাম না, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। একজন সনাতনীর এই প্রকার শক্তি আছে। তাই তো আজ সারা বাংলা আজকে মুখ চেপে বন্ধ করবার চেষ্টা করছে, সনাতনীর মুখ বন্ধ করবার চেষ্টা করছে, সনাতনীর পথে নানা প্রকার বাধা দেওয়ার সৃষ্টি করছে, বাধা আরোপ করছে। এই জন্যই। বেশ, আমি এখান থেকে সজল বাবুর কাছে যাব, তারপর বাকিদের কাছে যাব। সজল বাবু, এই রাজ্যে বাঙালি হিন্দু পরিচয়, এই পরিচয়টা কি লজ্জার হবে? কারণ যারা বাঙালি হিন্দু গৃহস্থ, যারা নিজেদের বাড়িতে থাকতেন, যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তারা বাচ্চাদের হাতে করে নিয়ে রওনা দিয়েছেন, রিফিউজি স্কুলে থাকছেন। আজ সুকান্ত বাবু গিয়ে দেখা করেছেন। এই রাজ্যে শিলিগুড়িতে গাজন সন্ন্যাসী যাদের বলা হয়, যারা চড়ক ব্রতী, তাদের ওপর আক্রমণ হয়, হিরণময় মহারাজের ওপর আক্রমণ হয়। সজল বাবু, আপনারা বিজেপির তরফ থেকে বার্তা দিচ্ছেন, এর বিরোধিতা করছেন, কিন্তু কেন্দ্রে তো বিজেপি সরকার। মুর্শিদাবাদের মানুষ চাইছেন এই রাজ্যে প্রেসিডেন্টস রুল হোক, এই রাজ্যে নিয়ন্ত্রণ করুক গোটা বিষয়টা রাষ্ট্রপতি, কারণ হিন্দুরা সুরক্ষিত নয়। তাহলে কি হিন্দুরা অসুরক্ষিত থাকবে, নাকি অন্য রাজ্যে চলে যেতে হবে? কি সলিউশন? না, আমি প্রথম বলি যে আপনাকে, যে মুর্শিদাবাদের লোকেরা শুধু প্রেসিডেন্ট রুল চাইছেন তা নয়, সারা বাংলার মানুষ চাইছেন, সারা ভারতবর্ষের মানুষ যারা এটা দেখছেন তারা প্রত্যেকেই চাইছেন। কিন্তু এটাও আপনাকে বৃহত্তর রাজনীতিটা বুঝতে হবে, সিস্টেমটা বুঝতে হবে, যে এত তাড়াতাড়ি এত সহজে প্রেসিডেন্সিয়াল রুল যদি এখানে চালু হয়ে যায়, তাহলে এরপরে কী হবে? মমতা ব্যানার্জিকে শহীদ দেখিয়ে সারা ভারতবর্ষে নেচে বেড়াবে কয়েকটি রাজনৈতিক দল। যদিও আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে উৎখাত করে দিলে, বিশেষ কোনো আইনের বলে, এই রাজ্যের মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করবে। এবং যদি আমরা ভোট বাক্সের কথা ভাবি, ভোট বাক্স বিজেপির জন্য পজিটিভ হবে, কখনোই নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু মমতা ব্যানার্জি একটা শহীদের রক্ষা পাবেন, তকমা পাবেন। আমাদের ভারতীয় জনতা পার্টি এই রাজনীতিতে বিশ্বাস করে না, ফলে তারা তাদের বিশ্বাস, তাদের যে আদর্শ, সেই পথেই তারা এখনও আছে বলে এখনও অপেক্ষা করছে। এটা যদিও আমাদের জন্য যন্ত্রণার। এই যে আপনারা হিরণময় মহারাজকে দেখাচ্ছিলেন, হিরণময় মহারাজের গায়ে কটা কোপ মেরেছেন আপনি ওনাকে জিজ্ঞাসা করুন, তাতে ওনার কত ব্যথা হয়েছে। এটা কিন্তু খুব একটা বড় কথা নয়। গায়ের ব্যথা সেরে যায়, কিন্তু মনের ব্যথা, মনের যন্ত্রণা এত সহজে সারে না। যাকে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, তার গায়ে মুখে যারা পা দিয়ে লাথি মেরেছে, সেই পা আগামী দিন বাংলার মানুষ নিশ্চয়ই ভাঙবে। ওনার শরীরে কটা আঘাত হয়েছে, তার থেকে ওনার জটাটা কেটে নেওয়া হয়েছে। সেই আমরা একটা কবিতা পড়েছিলাম, প্রার্থনাতীত দান তার নাম ছিল, যে বেনি, একজন বলেছেন, পাঠান বলেছেন যে তুমি তোমার বেনিটা দিয়ে যাও, বলেছিল তরু সিং বলেছিলেন যে বেনির সাথে মাথাটা দিয়ে যাব। আজকে ওনার মাথাটা রেখে দিয়ে বেনিটা জোর করে কেউ কেটে নিয়েছে, এটা সবচেয়ে বেশি যন্ত্রণার। আমি বলছি দেখুন, আজকে ওদের একজন নেতা ফিরাদ হাকিম, তিনি কিন্তু আসলেই জামাতিদের নেতা। তিনি কিছুদিন আগে কি বলেছেন আমি আর বলছি না, আপনারা জানেন। তিনি আজকে যেটা বলেছেন অত্যন্ত লজ্জার ভয়ঙ্কর, যে তিনি একজন ক্যাবিনেট মিনিস্টার হয়ে যারা ঘর ছাড়া হয়েছে তারা যে সবাই বিজেপি, তা তো নয়, তাদের মধ্যে অনেক তৃণমূলীয় আছে।
পশ্চিমবঙ্গে ঘরছাড়া হওয়া মানুষকে আমরা প্রথম দেখছি না, কিন্তু আমার আজকে 52-53 বছর বয়সে প্রথম ধর্মীয় কারণে বাংলার মানুষকে বাংলার থেকে ঘর ছাড়তে হয়েছে, এটা প্রথমবার দেখছি। বলছেন উনি সব ঠিক আছে, বাংলা এত সেফ জোন, মুর্শিদাবাদে না থাকতে পারলেও মালদায় তো আছে। এইটাই লজ্জার, এটাই লজ্জার। আমি আরেকটা কথা বলি, ইদানিংকালে একটা নতুন ট্রেন্ড, সেটা হচ্ছে জাতীয় পতাকা নিয়ে আমরা জাতীয় সম্পত্তি ভাঙবো। জাতীয় পতাকা নিয়ে প্রমাণ করতে হবে আমরা বিদেশি নয়, আমরা এদেশীয়, আমি এই দেশের সমস্ত আইন কানুনকে মানি, এই দেশের সমস্ত আচার বিচার শিষ্টাচার সব কিছু মানি, কিন্তু আমি ভাঙছি কি সরকারি সম্পত্তি। এই যে আজকে আইএসএফ একটা রাজনৈতিক দল, আমরা জানি ওটাও একটা ধর্মীয় দল প্র্যাকটিক্যালি, কিন্তু তারা কখনো এটা স্বীকার করে না। তারা বলে যে আমরা না বলছি বিভিন্ন মানুষকে নিয়ে করেছি। না, আগুনের মধ্যে একটা তারতম্য আছে, একটা পার্থক্য আছে। প্রথম হচ্ছে আইএসএফ আমাদের চোখে আজকে আরেকবার প্রমাণ হলো, আইএসএফ জামাত আনসারুল্লাহ সব সেম, কারণ তারা একই ঘটনা ঘটালো। বাট সরকার তারা কিন্তু আজকে অন্য দিনের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো না। পুলিশ কিন্তু আজকে লাঠি চালিয়েছে বলেও আইএসএফ এর লোকেরা অভিযোগ করছেন। তার মানে আপনি আগুন জ্বালালে একরকম, আর অন্যরা কেউ সমগোত্রীয় কেউ যদি আগুন জ্বালায় তাহলে আরেক রকম। এখানে বলছি কোথাও কোনো আন্দোলন হচ্ছে না, এটাও কোনো আন্দোলন নয়। আন্দোলন হলে লোকে রাস্তা ব্লকেট করবে, আন্দোলন হলে ঠিক আছে লোকে রাস্তায় বসে থাকবে, টায়ার জ্বালাবে, লোকে বিভিন্ন স্লোগান দেবে, হ্যাঁ, লোকে রাইটার্স বিল্ডিং যাবে, এখন রাইটার্স বিল্ডিং নবান্ন যাবে, হ্যাঁ, লোকে না ধরুন না হ্যাঁ ওয়াকফ প্রপার্টি, তাহলে তো ববি হাকিমের বাড়ি যেতে হয়। আমি বলছি লোকে দিল্লি মার্চ করবে, কিন্তু এদের তো লক্ষ্য নয়। আমি দেখছি একটা জুতো কোম্পানির জুতো চুরি করছে তারা, এদের তো আন্দোলনকারী বলবেন না, এদের জুতো চোর বলবেন, আগে আপনাকে সেটা ডিসাইড করতে হবে। এদের লক্ষ্য হচ্ছে হিন্দুদের সম্পত্তি, সবসময় হিন্দু দেখছে কিনা তাও জানি না, তারা সম্পত্তি লুট করতে নেমেছে। এর যে লুটের লাঠি ধোলাই, না ও শুনুন, ওটা বিএসএফ এখনো তার, দেখুন বিএসএফ যদি তার ফর্মে আসে, এই সমস্ত অর্বাচীন উচ্চিংড়িরা ঘন্টা কত মিনিট টিকতে পারবে? ঘন্টা বেশি বলে ফেললাম। আমার বক্তব্য সেটা নয়, আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী তার নিজের কবর নিজে করছেন। কারণ মুসলিম ভোটের তো 100% ওনারাই পান, মুসলিম ভোট তো আর কনসলিডেশনের জায়গা নেই। আজকে আমি একটা ছবি দেখলাম, সেখানে হচ্ছে ওই যে হরগোবিন্দ সাহা আর হরগোবিন্দ দাস আর চন্দন দাস যারা শহীদ হয়েছেন, তাদের বাড়িতে গেছেন মোহাম্মদ সেলিম গিয়ে বসে আছেন চেয়ারের কাছে, আর সদ্য স্বামীহারা ওই আমাদের ধরাচুরো যেরাম পড়তে হয় শোকের দিনে, বাড়ির মহিলারা বসে আছে তার পায়ের কাছে। ছবিটা দেখলেও লজ্জা করে, ছবিটা দেখলেও লজ্জা করে। এরা নিজের দলের লোককে বাঁচাতে পারে না, এরা ধর্মনিরপেক্ষতার কথা বলে। এদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে, আমি বলে দিচ্ছি এক লাইন, এদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে ওদের জেলা বামফ্রন্টের তরফ থেকে একটা প্রেস রিলিজ গতকাল ছাড়া হয়েছিল, যে প্রেস রিলিজটা সিপিএম তার ফেসবুকে দিয়েছে, সেখানে যে ছেলেটি, মুসলিম ছেলেটি পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, দুর্ভাগ্যজনক, কিন্তু এখন এইসব করতে গেলে তো গুলি খাওয়াটাই উচিত। তো তার নাম আছে, কিন্তু হিন্দু যে ওদের দলের সমর্থক বলে ওরাই দাবি করছে, তার নাম দিতেও লজ্জা করে। এই যদি মানবিকতা হয়, এই যদি মানসিকতা হয়, তাহলে এটা প্রমাণ হচ্ছে লড়াইটা কোনোদিনই ভাতের ছিল না। কারণ হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে ভাতের অভাব থাকলেও কারোর ভাত চাইতে যায়নি, লড়াইটা জাতের বলি হলেন। এটা কিন্তু আজকে সিপিএম এর মধ্যে যারা এখনো ঘোষ ব্যানার্জি চ্যাটার্জি আছে, তাদের এটা ফিরহাদ হাকিম এবং জয়প্রকাশ মজুমদার আজ খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ফিরহাদ হাকিম বলছেন, কি বলছেন শুনি, তারপর আসবো মণিশঙ্করদার কাছে। কি বলছেন ফিরহাদ হাকিম, দেখুন। কেন্দ্র করে কখনো হয় না, তাতে এতে অনেক বড় ঘটনা তো গুজরাটে হয়েছে, সেখানে বিজেপি কেন চুপ? এই ইউপিতে অনেক বড় বড় ঘটনা ঘটে, সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে বুলডোজার দিয়ে সব সংখ্যালঘুদের সম্পত্তি ভাঙার। বলবো যে যারা এখানে করছেন তারা নিজেদের জাহির না করে, যদি সত্যি ওয়াকফ বিলের বিরুদ্ধে হয়, যান দিল্লিতে গিয়ে প্রোটেস্ট করুন। এখানে প্রোটেস্ট করে কী হবে? এখানে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্মনিরপেক্ষতার স্বার্থে আমরা কোনো রকম এরকম কোনো করবো না যেটাতে কোনো ধর্মের আঘাত হয়। আর এবং সবথেকে বড় কথা যেটা, ওয়াকফ বিল নিয়ে মুসলিম সম্প্রদায় যত না লড়ছে, তার থেকে বেশি কিন্তু ধর্মনিরপেক্ষ হিন্দু সম্প্রদায় তার থেকে বেশি লড়ছে। একটা নির্বাচিত সরকার থাকতে এর থেকেও অনেক বড় আমরা ঘটনা দেখেছি অন্য অন্য রাজ্যে। ঘটনা
আজকে এখানে বিজেপির সুরে এটা যে পরিকল্পিত সেটা বোঝা যাচ্ছে যে 3-4টে মিডিয়া, আমি বলছি যে তারা একেবারে বিজেপির সুরে সুর মিলিয়ে অবস্থাকে আরও সঙ্গীন করে তোলার জন্যে তীব্র প্রচার চালাচ্ছে এবং সেটাও নিন্দনীয়। এটাও আমি বলবো আপনাদের কাছে, যারা এটা করছেন দয়া করে বাংলাকে অশান্ত করার জন্য এই চক্রান্তে আপনারা অন্তত অংশ নেবেন না। মণিশঙ্কর বাবু, শিলিগুড়িতে গাজন সন্ন্যাসীরা আক্রান্ত হয়েছেন, আপনার তা শুনে খারাপ লাগছে কিনা? মণিশঙ্কর বাবু, মুর্শিদাবাদে হিন্দু গৃহস্থরা নিজের রাজ্যে নিজের রিফিউজি হয়ে রয়েছেন, আপনার শুনে খারাপ লাগছে কিনা? এবং এই বক্তব্য যে অন্য রাজ্যে তো আরও বড় ঘটনা ঘটে, ওই রাজ্যের বেলা বলতে যান না, মানে অন্য রাজ্যে আরো বড় ঘটনা ঘটে বলে এটা জাস্টিফাই? আমি বলি এই যে এখনো 1 মিনিট আমি বলছি, এই যে গুজরাটের দাঙ্গার কথা বললেন, গুজরাটের দাঙ্গা যখন হয়েছিল তখন ববি হাকিম ছোট ছিলেন, হাফ প্যান্টুল পরতেন, এখনো সেটা বলে যাচ্ছেন। আর পশ্চিমবঙ্গে প্রতি সপ্তাহে একটা করে দাঙ্গা হচ্ছে। মণিশঙ্কর বাবু উত্তর। থ্যাংক ইউ। মানে এই লাস্ট কথাটাতে মনে পড়ে গেল যে স্বাধীনতার এত বছর পর মানে জাতের ভিত্তিতে নাকি আমাদের দেশটা ভাগ হয়েছিল, সেটা আজকে উস্কে দেওয়া হয়েছে। তখন আপনি জন্মানোনি হয়তো, পেন্টুল পরেছিল, তাও সেইটা আজকের দিনে উস্কে দেওয়া হচ্ছে কোন পরিস্থিতিতে, এবং সেটা সম্ভব কি অসম্ভব আমার কথা হচ্ছে যে আজকের আলোচনাতে সাধু বাবারা আসছেন, বিজেপি আসার পরে তারা আরো বেশি হিন্দুত্বের প্রচার করছে। হিন্দুদের বলো ভাই, বলো। না না বলছি অধিকার আছে, আমরা তো কাউন্সিলর নয়, আমি বিজেপি করি না, ফলে আমার বলার অধিকারটা ইন্টারাপশন করার অধিকার বলুন না। এত কথা আমি বলছি, এত কথা নয়, আমি বলছি যে এই যে সাধু বাবারা বলছেন, হিন্দু ধর্ম হচ্ছে অভিভাবক অন্যান্য ধর্মের, অন্যান্য ধর্ম হিন্দু ধর্মের পথ দেখে তারা শেখে। একটা ধর্ম, যে কোনো ধর্ম, যে কোনো এই সাধুদের মতো তাদের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে তার শান্তির বার্তা পৌঁছে দেওয়া, নাকি কোনো একটা কমিউনিটির জন্য তাদেরকে শুধু উদ্বুদ্ধ করে অন্য কমিউনিটিকে আঘাত দিয়ে কথা বলে, এইটা সাধুদের ধর্ম? যদি সেটা হয়ে থাকে, হিন্দু সাধুদের ধর্ম কোপ খাওয়া, ধর্মকে প্রচার করতে হিন্দু সাধুদের ধর্ম নিজের জটা কাটিয়ে ফেলা করেন, তাহলে আরো হসপিটালে যাবেন। আচ্ছা, একবার গেছেন, যদি অন্য ধর্মকে আঘাত করেন, আমার বারবার বলছি, যদি আঘাত দিয়ে কথা বলেন তাহলে আবার মণিশঙ্করদা বলছেন হিন্দু সাধুরা এরকম কথা বললে আরো হসপিটালে যাবেন। আপনি হুমকি দিচ্ছেন, অন্য ধর্মকে আঘাত দিয়ে। কোন ধর্মকে আঘাত? কোন ধর্মকে আঘাত? এই গাজন সন্ন্যাসীরা কোন ধর্মকে আঘাত করেছিল? এই হিরণময় মহারাজ কোন ধর্মকে আঘাত করেছিল? শুধু মুসলিমরা বুঝায়, হিন্দু মুসলিম যেদিন থেকে 2014 সাল থেকে বিজেপি এই রাজ্যে করেছে, অশান্তিটা সেখান থেকে শুরু হয়েছে। সব অশান্তির মধ্যে পলিটিক্স থাকে না, ববি হাকিম ঠিকই বলেছে, মণিপুরে পলিটিক্স তো দেখছি না সবকিছুতে। আপনি বললেন হিন্দু সাধুরা আরো হাসপাতালে যাবে, আপনি তো তাই বললেন। না না না, আপনি যেটা বললেন সেটা আমাকে এমফাসাইজ করতেই হবে। আপনি বললেন হিন্দু সাধুরা আরো হাসপাতালে যাবে, কোট আনকোট। অধিকার থেকে কতটা আপনাদের সংবাদ মাধ্যমের আগে দেখতে হবে যে সংবাদ মাধ্যম কি, তাদের কাজটা কি, সমাজের জন্য তাদের কাজটা কি তুলে ধরা, যেটা দেখাচ্ছি। হিংসা দেওয়া, হিংসা উস্কে দেওয়া নাকি মানুষকে শান্ত করা? আমি বলছি যে ববি হাকিম যে কথাগুলো বললো, আজকে মণিপুরে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আলোচনায় আসবে না? আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো, হাইকোর্ট তো বলে দিল সেন্ট্রাল ফোর্সকে ডেপ্লয়েড করার জন্য। তারপরে যদি আবার এই ঘটনাগুলো আজকে ঘটে থাকে, তাহলে হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল ফোর্স ফেলিওর। আপনি যখন বলছেন রাজ্য সরকারের পুলিশ ফেলিওর, তাহলে হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় হয়েছে, তারা তো আজকে ফেলিওর। যত খুশি সেন্ট্রাল ফোর্স তো আনতে পারে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, তারপরেও কেন সেন্ট্রাল গভর্নমেন্ট চুপ করে বসে থাকবে? তার মানে আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের একদম পরিকল্পিত চিন্তা ভাবনা হচ্ছে পশ্চিমবঙ্গে সারাক্ষণ অশান্তিতে রাখা, যতক্ষণ পর্যন্ত অশান্তিতে রাখতে পারবে এই সরকার ফেলিওর। আমি একটা কথা বলছি মণিশঙ্কর দা, আমি বলতে দিলাম তা না। মণিশঙ্কর বাবু আমি বলতে দিলাম, মণিশঙ্কর বাবু আমি সেন্ট্রাল ফোর্সের কেয়ার করি না,
আমি পুলিশের কেয়ার করি না, বিজেপি তৃণমূলের কেয়ার করি না, কিন্তু হিন্দু সাধুরা আবার হাসপাতালে যাবেন। আপনি এই কথা কি বলছেন? এক সেকেন্ড, আমি হিরণময় মহারাজ যাব। এক সেকেন্ড, হিরণময় মহারাজ আপনি হাসপাতালে আবার যাওয়ার জন্য তৈরি? হিরণময় মহারাজ মানসদার কাছে আপনি তৈরি হাসপাতালে যাওয়ার জন্য? আসলে দেখুন, এক সেকেন্ড যেভাবে আসলে দেখুন আমি মানসদার এক সেকেন্ড মণিশঙ্কর দা হোল্ড, আমাকে হিরণময় মহারাজের রিয়াকশন নিতে হবে। দুজন বলেনি এখনো। হ্যাঁ, হিরণময় মহারাজ বলুন, আপনি হাসপাতালে যাওয়ার জন্য রেডি? মণিশঙ্কর বাবু তৃণমূল সমর্থক, তিনি বলছেন সাধুরা আবার যেতে পারেন হাসপাতালে যদি অন্য ধর্মকে আঘাত করেন। যদি অন্য ধর্মকে আঘাত করে কেউ, আইনের দায়িত্ব তাকে তার ব্যবস্থা করা। উত্তর দিতে দিন মণিশঙ্কর। হিরণময় মহারাজ অডিও ডাউন আসি। হ্যাঁ, অডিও ডাউন। হিরণময় মহারাজ আমাকে বলতে দিন। আমি একটা কথা বলি, এই মাত্র যে মহোদয় আমাকে লক্ষ্য করে, আমাদেরকে লক্ষ্য করে যিনি হুমকি দিচ্ছেন যে আবার হাসপাতালে যেতে হবে, আবার আমার উপর আঘাত হবে, আমাকে জানে মারার চেষ্টা করবে, আমাকে আবার জানে মারার চেষ্টা করবে। ঠিক আছে, আমি অডিও ডাউন করতে হবে। হিরণময় মহারাজ অডিও আপ, তারপর বাকি দুজন। হ্যাঁ বলুন, হিরণময় মহারাজ বলুন। হ্যাঁ, আমাদেরকে আবার হসপিটালের জন্য তৈরি থাকতে হবে। আমাদেরকে আবার আঘাত করবে কেন? কারণ আমরা কারোর উপর আঘাত করেছি। কেন আঘাত করব? আমরা আমাদের হৃদয়কে সংশোধন করি। আমরা সনাতনী মানে হৃদয় যিনি সংশোধন করেন। আজকে ওয়াকফ বিল সংশোধনের সঙ্গে সঙ্গে এই সংশোধনের বড় প্রয়োজন। আমি বারবার বলি, এই সংশোধনের বড় প্রয়োজন, যেখানে চৈতন্য মহাপ্রভু চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নে নির্বাপনম বলেছেন। ঠিকই বলেছেন। আমরা সনাতনীরা অভিভাবক। আমরা কখনো কোনো সময় যাওয়ার আগে হিরণময় মহারাজ একটু সঙ্গে থাকুন। 30 সেকেন্ড সময় দিলাম সজলদা। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন হিরণময় মহারাজ। দেখুন মনিদা, আপনার কথা মনিরুলের কথা যেন এক না হয়। আপনি একটা জিনিস বুঝুন, উনি বলেছেন হিন্দু ধর্ম অভিভাবকের মতন। সত্যি তো, হিন্দু ধর্ম কয়েক হাজার বছর আগে সৃষ্টি। সেই ধর্ম হিন্দুত্ব এটা শেখায়। আপনি হয়তো এটা পড়েননি যে হিন্দু ধর্ম শেখায় পরধর্ম সহিষ্ণুতার কথা, আর অন্য ধর্মকে আঘাত করলে হসপিটালে যেতে হবে। ভালো কথা, সেটা যে করবে তাকেই যেতে হবে নিশ্চয়ই। আপনি আমাকে বলুন, ববি হাকিম বলেছেন হিন্দু গর্ভে জন্মগ্রহণ করে যারা তারা দুর্ভাগা। বলুন, এখানে দাঁড়িয়ে যদি আপনি বাপের বেটা হন, যে তাহলে ববি হাকিমকে হসপিটালে যেতে হবে। বলুন, ববি হাকিম হসপিটালে যাবে। আমি মহারাজের কাছে আসবো। ত্রিদণ্ডী মহারাজ, আপনি হাসপাতালে এক সেকেন্ড, হাসপাতালে যাওয়ার জন্য হিন্দু গর্ভে জন্মানো অপরাধ। দুজনের কাছে যাবে। এক সেকেন্ড, হিন্দু গর্ভে মহারাজ বলুন। নিজে হিন্দু গর্ভে জন্মেছে। হ্যাঁ, মহারাজ বলুন। প্রথম কথা, মণিশঙ্কর বাবু এক্ষুনি হিরণময় মহারাজের উদ্দেশ্যে যে কথাটি বললেন, সেই কারণে তার প্রতি তাকে ধিক্কার জানিয়ে, এবং তার না, আমরা তো সাধু, আমরা কাউকে ঘৃণা করি না, তবে উনার প্রতি এই বক্তব্যের প্রতি ধিক্কার জানাই, এবং উনার পরিবারের কোনো মহিলার সম্ভ্রমের বিনিময় উনাদের প্রাণ যেন ভবিষ্যতে বিপন্ন না হয়ে যায়, এই ভগবানের কাছে মানুষ শুনছেন। মণিশঙ্কর দা মানুষ শুনছেন, ওনাকে বলতে দিন। শেষ করুন। এই তো সাধু বাবাদের পরিচয়। এক সেকেন্ড, ভোটে দাঁড়ান, দেখুন আপনাদের দিকে শেষ করুন। আমার মণিশঙ্কর বাবু রিকোয়েস্ট, আপনি ওনাকে বলতে দিন। না, রিকোয়েস্ট আপনি বলেছেন সাধুদের হাসপাতালে যাওয়ার কথা শেষ করুন। এক সেকেন্ড, না রিকোয়েস্ট, আমার তাহলে ওনাকে সরিয়ে দিয়ে বলতে হবে। মণিশঙ্কর বাবু প্লিজ ডিস্টার্ব করবেন না। বলেছি আমাদের ধর্মে আঘাত, ঠিক আছে, বললে হাসপাতালে তাহলে আঘাত দিয়ে কথা বলুন। যান, হিম্মত থাকে যান। এইভাবে আলোচনা হয় না। হিম্মত থাকলে চলে যান। এবার প্রশ্ন হলো হিম্মতে। আপনার লজ্জা উচিত, ঘৃণা বাইক চালিয়ে শেষ করতে হবে। বলতে শেষ করুন মহারাজ। প্রথম কথা হচ্ছে যে এবার আপনি একটু থামুন, আপনার থেকে অনেক বেশি বড় গলা আমার হয়। থামুন, আপনার পরিবারের কল্যাণ চেয়েছি। মহারাজ বলতেই পারবেন না। রিকোয়েস্ট। হ্যাঁ,
প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছে, পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের বদ্ধভূমি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত কালিয়াচক, মোথাবাড়ি, হাওড়ার সাঁতরাগাছি, মালদায় কণ্ঠি নিয়ে মারামারি, মেদিনীপুরে হিরণময় প্রভুর ওপর আঘাত, পাক সার্কাসে হিন্দুদেরকে আঘাত এবং ববি হাকিমের দাওয়াতে ইসলাম, সুভাষিস চক্রবর্তী তৃণমূল নেতা, দক্ষিণ চব্বিশ পরগনায় হিন্দু ভোটারদের ভোট দিতে দেবেন না। এছাড়া সন্দেশখালীতে শাহজাহান, মুর্শিদাবাদে হুমায়ুন কবির, হুগলিতে সিদ্দিকুল্লাহ, বীরভূমে মনিরুল। এই যে টোটাল জেহাদিদের রুল চলছে এই হুমায়ুন, শাহজাহান, মনিরুলের হাত ধরে, সেই রুলকে এখানে আমরা বসেছি এই আলোচনা করতে কিভাবে ভাঙা যায়। ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী এদের এই জিহাদিদের রিপ্রেজেন্টেটিভ এক প্রকার হয়ে সেদিনকে বলেছেন এরা রাস্তায় নামলে আমরা কিছু করতে পারবো না, আপনাদেরকে ওরা মারবে, আমরা কিছু করব না। উনি এটা মানে অস্পষ্টভাবে বলছে, আর স্টুডিওতে মণিশঙ্কর বাবুরা ডাইরেক্ট বলছেই তো আপনাদের মারবো। ঠিক আছে, এখন বিষয় হলো তো মানে রাজ্যের যে সরকারি দল তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, খুব ট্রান্সপারেন্ট দল। তৃণমূল কংগ্রেস অত্যন্ত ট্রান্সপারেন্ট দল। তাদের মুখ্যমন্ত্রী বলেছে হিন্দুদের যদি সংখ্যালঘুরা নেমে মানে কোনো রকমভাবে জানমালের ক্ষতি করে, রাস্তায় নেমে অত্যাচার করে, তাহলে আমরা কিছু করতে পারবো না। আর মণিশঙ্কর বাবু বলছেন আপনার সাধুদেরকে মেরে হসপিটালে ভর্তি করে দেবো। এখন বললাম এটা ডিস্টার্ব করবে না, আমি বলছি আমি তো কে ডিসাইড করবে যে অন্য ধর্মকে অপমান করেছে, কে ডিসাইড করবে? আপনি ডিসাইড করবেন, আপনি ডিসাইড করবেন। আমাদের মানবদার কাছে একবার যেতে হবে। মানবদা কে ডিসাইড করবে? এখানে শিলিগুড়িতে গাজনের সাধুদের উপর, সন্ন্যাসীদের উপর যে আঘাত নেমে আসে, এখানে অডিও ডাউন করতে বলবো, তাদের উপর হামলা। মণিশঙ্কর বাবু বলছেন আরো হাসপাতালে পৌঁছবেন এরকম করলে। কে ডিসাইড করবে যে কোনটা অপমান কোনটা অপমান নয়? বলুন মানসদা, বলুন, অডিও ডাউন। মানসদা দেখো কিশলয়, মণিদাও বাঙালি, সজলদাও বাঙালি, মহারাজরাও বাঙালি, এবং বাঙালি জাতি হিসাবে আমরা একটা গভীর অবক্ষয় এবং আতঙ্কের দিন যাপন করছি। আগামীকাল নববর্ষ, যেখানে আমাদের মায়েদের শঙ্খধ্বনিতে নববর্ষ শুরু হওয়ার কথা, সেখানে বাংলায় নববর্ষ শুরু হচ্ছে শিশুর কান্না, মায়েদের আর্তনাদ, আর আমাদের যারা গুরুজন নিদার কাছে লজ্জার, সেরকম সজলদার কাছেও লজ্জার, সেরকম আমাদের কাছেও লজ্জার। যে রাজ্যে পুলিশ নিরাপদ নয়, ভাঙড়েও পিটিয়েছে পুলিশকে, গাড়ি পুড়িয়েছে, মুর্শিদাবাদেও পুড়িয়েছে, মানে পিটিয়েছে, তো যে রাজ্যে পুলিশ নিরাপদ নয় সে রাজ্যে মানুষের কি অবস্থা সেটা আমরা খুব ভালো করে জানি। কিন্তু যদি একটু তুমি গত 10 দিন পিছিয়ে যাও, তাহলে দেখবে বারবার মনে হবে যে এই যাবতীয় গন্ডগোলটা যেন স্টেট স্পন্সর্ড গন্ডগোল। তার কারণ গন্ডগোল হচ্ছে সেটা হচ্ছে যে ওয়াকফ বিল, সেটা কি অসাংবিধানিক না সাংবিধানিক নয়? আমি নিজেই তো সংবিধান আর বিল দুটো পড়ে খুঁজে পাচ্ছি না যে গন্ডগোলটা কোথায়। তার কারণ সংবিধানের যে ধারাতে বলা হয়েছে যে প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায় নিজের মতো করে একটা বোর্ড গঠন করতে পারে, তার 6 এবং 7 নম্বর ধারায় খুব পরিষ্কার বলা হয়েছে। আমি দুটো ধারায় পড়ছি যাতে দুপক্ষই বুঝতে পারে যে এই রকম ভুল প্রচার তাদেরকে গারুতে পড়া উচিত। সংবিধানে বলা হয়েছে, সংবিধান থেকেই পড়ছি, দ্য রাইট টু ম্যানেজ দ্য রিলিজিয়াস অ্যাফেয়ার্স ইজ নট অ্যাবসোলুট অ্যান্ড আনফিটার্ড, অর্থাৎ কোনো বোর্ডের ক্ষমতা অসীম এবং অবাধ নয়। এবং 7 নম্বর ধারা 26-এর সেখানে বলা হচ্ছে দ্য স্টেট ক্যান রেগুলেট দ্য অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ ওয়াকফ বোর্ড সম্পূর্ণভাবে রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে। সংবিধানের এই ধারাগুলো না। আজকে যখন মোল্লা মৌলভী সিদ্দিকুল্লাহরা বারংবার বলেন যে ইডেন গার্ডেন্স নাকি তাদের, ফটোলিয়াম নাকি তাদের, কেন রাজ্য তাদেরকে বলে না যে তোমরা অনর্গল মিথ্যা কথা বলছো? তার মানে রাজ্য কি চাইছে দাঙ্গা লাগুক? রাজ্য কি চাইছে গন্ডগোল হোক? রাজ্য কি চাইছে আমাদের নববর্ষ শুরু হোক একটা গভীর আতঙ্কের মধ্যে দিয়ে, যার ফলে এদেরকে ক্রমাগত বিষোদ্গার করতে দিচ্ছে, এদেরকে ক্রমাগত মিথ্যা কথা বলতে দিচ্ছে, পুরো বিষয়টাকে যেন ভুলিয়ে দেওয়ার
দেওয়ার চেষ্টা হচ্ছে, কেন আলোচনা হচ্ছে না? ওপেন ডিবেট হোক সংবিধান নিয়ে, ওয়াকফ বিল নিয়ে, কেন সেটা হচ্ছে না? কেন ধারাবাহিক ভাবে মিথ্যা কথা বলছে রাজ্যের মন্ত্রীরা, রাজ্যের নেতারা, বিভিন্ন মৌলবীরা, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা কেন বলছে? কেন নববর্ষের সকালে আমি শিশুর হাহাকার শুনবো? কেন নববর্ষের দিন যেখানে লাল পাড় শাড়ি পরে আমার মায়ের শঙ্খধ্বনি, সে জায়গায় কেন আমি হাহাকার শুনবো? এটা বাঙালির সংস্কৃতি, এই দিয়ে আমাদের নববর্ষ শুরু হবে? আমরা কোথায় বাস করছি? ঠিক এখানেই মানুষদা আমার প্রশ্ন, আমরা কোথায় বাস করছি, এবং প্রশ্ন থাকছে যে যেখানে বাস করছি সেই জায়গায়, যেটা আমার জন্মভূমি, সেখানে আমারই বহু সহনাগরিক এই মুহূর্তে কি হয়ে রয়েছেন, রিফিউজি হয়ে রয়েছেন। একদম শেষ কথা, আমি হিরণময় মহারাজকে আরও একবার, হিরণময় প্রভুর কাছে আরও একবার যাব। প্রভু 30 সেকেন্ড আপনাকে দিচ্ছি, আপনার জটা কেটে নেওয়া হয়, কোপ বসানো হয় আপনার শরীরে, আজ অন্য গাজন সন্ন্যাসীরা আক্রান্ত শিলিগুড়িতে, মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছাড়া, আপনার শেষ বক্তব্য রাখুন, কি বার্তা দেবেন এনাদের প্রতি? আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা শুনলাম না, মহোদয় বললেন যে আমাকে সহিষ্ণু হতে হবে, মানে সনাতনীরা সহিষ্ণু হবে, সহিষ্ণুতার উপর অত্যাচার হবে, এটাই তো শুনলেন। তার মানে একের পর এক অত্যাচার হবে, আমাদের ঘরের স্ত্রীদের, ঘরের কন্যাদের উপর অত্যাচার করবে, তারা ঘর থেকে বাইরে দিয়ে চলে যেতে হবে, আর আমরা সহিষ্ণুতার পরিচয় দেবো। কিছুক্ষণ আগে শুনলেন না, আমাদের সহিষ্ণু থাকতে হবে, আমরা সহিষ্ণু, আমরা সনাতনী, অতএব আমরা সহিষ্ণু, আমরা কারুর কোনো দোষ দেখি না, আমরা অদোষদর্শী, আমরা কারুর দোষ দেখি না, আমরা কেবলমাত্র সহিষ্ণু থাকবো, একের পর এক অত্যাচার হবে। কিছুক্ষণ আগে শুনলেন না, আপনি সহিষ্ণু থাকুন, আর তা না হলে কি হবে? আপনি যদি সত্য কথা বলছেন, আচ্ছা এমন সত্য কথা যদি অত্যাচার হয়, যদি অত্যাচার করা হয়, তবু আমরা সহিষ্ণু থাকবো, এটাই তো এখান থেকেই হিরণময় প্রভু আমার প্রশ্ন, সহিষ্ণুতা দেখানোর কথা হচ্ছে, সহিষ্ণুতা দেখানো একটা জিনিস, আর বোকামো করে নিজের গর্দানটা কেউ যদি কাটতে আসে বাড়িয়ে দেওয়া একটা জিনিস। নিজের প্রতিরোধ তো করতে হবে, এটা তো মানুষের প্রবৃত্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মণিশঙ্করবাবু বলছিলেন অন্য ধর্মকে আঘাত করলে হাসপাতালে যেতে হবে। অন্য ধর্মকে আঘাত করা হচ্ছে কিনা কে ডিসাইড করবে? কে ঠিক করবে? কে ঠিক করবে যে এইটা হলো অন্য ধর্মকে আঘাত করা আর এটা অন্য ধর্মকে সম্মান করা? এটাও নিশ্চয়ই সেই ঠিক করবে যে অন্য ধর্মের, এবং তারপর সে সেটা ঠিক করে আমাকে কিংবা কোনো সাধুকে হাসপাতালে পাঠাবে কিনা ঠিক করবে, তারপর সে সেই পাঠানোর ব্যবস্থাটা করবে। এখান থেকেই প্রশ্ন থাকছে, হিরণময় মহারাজ যার ওপর আক্রমণ হয় তার সঙ্গে এক্সক্লুসিভ ইন্টারভিউ নেন স্বর্ণালী সরকার, সেই ইন্টারভিউ আমি দেখাবো এরপরেই, এবং সেখানে উঠে আসবে, এবং এই অনুষ্ঠানে উঠে এলো হয়তো হিন্দু বাঙালিদের অধিকারটা অন্য কারুর হাতে, অন্য কেউ ঠিক করে দিচ্ছে যে এরা আবার আমার ওপর অপমান করেছে, আঘাত করেছে, এবার হাসপাতালে পাঠানোর সময় এসেছে। ফিরহাদ হাকিম হয়তো ঠিক করে দেবেন। ফিরহাদ বাবু, আপনি ঠিক করুন, আমরা প্রস্তুত আছি, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছি। আমরা বলতে হিন্দুরা, আমিও তো হিন্দু, আমরা যারা হিন্দু তারাও শান্তিপূর্ণ প্রতিরোধ করতে জানি। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।